আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ৮টা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্র্যাট জোহরান মামদানি। ৩৪ বছর বয়সে ১১১তম মেয়র হয়ে ইতিহাস সৃষ্টি। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইলে ইসির সক্ষমতা বিবেচনায় রাখার পরামর্শ, প্রয়োজন হলে আরপিও সংশোধনের সম্ভাবনা। বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর জোরালো জোট গঠন আলোচনা, নানা সমীকরণে এনসিপি, গণ অধিকার সহ সম্ভাব্য শরিকরা। এবং বাংলাদেশের প্রথম লোককাহিনী নির্ভর চলচ্চিত্র রূপবান মুক্তির ৬০ বছর পূর্তি আজ, বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী অধ্যায়কে স্মরণ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার নির্বাচনে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে ৩৪ বছর বয়সী মামদানি হলেন শহরটির সর্বকনিষ্ঠ মেয়র। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের সহযোগিতায় সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মেয়র নির্বাচনে ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন। ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি বলেও জানিয়েছে নির্বাচন বোর্ড। ১,১০,০০০ ভোটের ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে জয়ী হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় নির্বাচনে এবার জয় পেয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসী। মঙ্গলবার রাতে মামদানির ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে বিজয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা থাকলেও এর কয়েক ঘন্টা আগেই তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবার সমর্থনেই আজ এই শহরে নতুন ইতিহাস রচিত হলো। The sun may have set over our city this evening, but as Eugene Debs once said, I can see the dawn of a better day for humanity. মুসলিম ও আফ্রো এশীয় হলেও তার সমর্থকরা বলেছেন এটি ধর্ম বা জাতিগত পরিচয় নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে তিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণা চালিয়েছেন সে কারণেই জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মামদানি। নির্বাচনের মাত্র একদিন আগে মামদানিকে ভোট না দিতে নিউ ইয়র্কবাসীকে আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিউ ইয়র্কবাসীর কাছে শুরু থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন জোহরান মামদানি। এছাড়া নিউ জার্সি অঙ্গরাজ্যে ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হলেন মাইকি শেরিল। ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। সিটির 4টি ব্যুরো ম্যানহাটন, কুইন্স, ব্রঙ্কস ও ব্রুকলিন সবকটিতে স্পষ্ট ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি। মামদানির জয় খুশির জোয়ার বইছে নিউ ইয়র্কের বাঙালি পাড়ায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে ভোটের হাওয়া। দেশজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। জেলায় জেলায় চলছে সভা সমাবেশ, উঠোন বৈঠক। বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর সারা দেশে জোরালো শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গুমের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আগামীতে যদি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করে অবশ্যই এই গুমের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অপরাধের তদন্ত এবং তদন্তের মধ্যে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। রংপুরে ৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর প্রচারে নেমেছেন বিএনপি প্রার্থীরা।
মৌলানা কেরামত আলী জৈনপুরীর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন রংপুর ৩ সদর আসনের প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। রংপুরের যানজট নিরসনের জন্য চতুর্দিক দিয়ে আমরা গোলাকৃত আমরা একটা রাস্তা তৈরি করতে পারি এবং রংপুরের রাস্তাগুলোকে প্রশস্ত করতে পারি। সব মিলে একটা আধুনিক শহর হিসেবে রংপুরকে তৈরি করতে চাই আমি। ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টুকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ করেছেন সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বিএনপি নেতাকর্মীরা। সে সময় তারা রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। টাঙ্গাইলের ৭টি আসনে মনোনয়ন চূড়ান্ত হলেও সদর আসনের ব্যাপারে এখনও দলীয় সিদ্ধান্ত হয়নি। তবে জেলা জুড়ে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচার। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরে মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জোট করার সিদ্ধান্ত না নিলেও তারা সমঝোতা করবে। পুনরায় জামায়াতে আমির নির্বাচিত হওয়ার পর সিলেট পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। আমরা নির্বাচনী সমঝোতা করব, প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক। মূলধারার গণমাধ্যম সজাগ থাকলে গুজব কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে দুষ্কৃতিকারীরা যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সেই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সভায় উপদেষ্টা কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সভায় আরও ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়া ও অন্যরা। পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায়, এটা আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার। তো এটা কিন্তু সবচেয়ে বেশি করতে হয়, যে কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন। দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। নির্বাচনে বিএনপির জোট সঙ্গী হচ্ছে কারা? কারা জামায়াতের? বিএনপির প্রার্থী তালিকায় কিছু আসন ফাঁকা থাকায় এবং জোট সঙ্গী বিষয়ে জামায়াতে আমিরের সর্বশেষ বক্তব্যে আলোচনা আরও জোরালো হয়েছে। দুই দলের সম্ভাব্য জোট সঙ্গীদের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন তাফিমুল ইসলাম। নির্বাচনের জোট রাজনীতি বাংলাদেশে অনেক পুরনো। বিশেষ করে 1986 সালের নির্বাচন থেকে জোরালো জোটবদ্ধ নির্বাচন। আগামী নির্বাচনে কোন দল কার সাথে জোট করছে তা নিয়ে রাজনীতিতে এখন তুমুল আলোচনা। এক ব্যালট বক্সে ভোট পাওয়ার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পর থেকেই একসাথে সমঝোতার রাজনীতি করছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা দল। সোমবার 237 আসনে প্রার্থী ঘোষণা করে যুগপৎ আন্দোলনে একসাথে মাঠে থাকা দলগুলোকে কিছু আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। কাকে ছাড়া হচ্ছে, কতগুলো আসন? যেহেতু যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে, সেই জন্য আমরা খালি রেখেছি। অ্যাডজাস্টমেন্ট হলেই সব ঠিক হয়ে যাবে। 63টা আসন বড় সংখ্যা, বা 300টার মধ্যে 63টা কত পার্সেন্ট না, এটা জোর দিয়ে বলতে পারবো না। ডিপেন্ড করে নেগোসিয়েশনটা কি হয়। প্রতিষ্ঠার পর থেকে বিএনপির সাথে রাজপথে থাকা গণ অধিকার পরিষদের শীর্ষ কয়েকজন নেতার সম্ভাব্য আসন বিএনপি ফাঁকা রাখলেও দলটির মুখপাত্র বলছেন এখনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা একবারে বিএনপির সাথে এখনই জোটবদ্ধ হওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হয়নি। বিএনপির সাথে আমাদের আলোচনা হচ্ছে, আলোচনা চলমান। যদি বিএনপির সাথে যাই, বিএনপি আসলে কয়টা আসন গণ অধিকার পরিষদকে দেবে, বা যদি বিএনপির বাইরেও আমরা চিন্তা করি, সেখানে আমরা গণ অধিকার পরিষদকে কীভাবে ধরুন যে তুলে ধরবো, আমাদের প্রার্থী কোন কোন আসনে থাকবে, এগুলো নিয়ে আমরা এখনও
একটা ধরেন যে অন ডিসকাশনের মধ্যে রয়েছে। ইসলামী ৮ দলে না থেকে বিএনপির জোটসঙ্গী হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তারাও বলছে বিএনপির সাথে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি কিছু। এটা তারাই ভালো করে বলতে পারবে। আমাদের সঙ্গে এখনো পর্যন্ত বিএনপির চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলতে পারছি না যে আমাদের জন্য তারা কোনো আসন রেখেছেন কিনা। এবি পার্টি বলছে বিএনপি জামাতের বাইরে জোট গঠনের চিন্তা করছেন তারা, আর এনসিপি বলছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও কার সাথে হবে সেটি আলোচনা চলছে। জোট হতে পারে, সেটা হলো সংস্কার বিচার, যদি সব দল চায় সেটার বেসিসে হতে পারে, অন্য কোনো বেসিসে হবে না আসলে বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমাদের সব দলের সাথে আলোচনা চলমান রয়েছে, এখনো ফাইনালি আমরা কারোর সাথে জোট করি নাই। বিএনপি জামাতের বাইরে এসে আমরা একটা মধ্যপন্থী জোট করার আগ্রহ প্রকাশ করছি। ইতিমধ্যে বিভিন্ন দলের সাথে আমাদের আলোচনা হয়েছে, আলোচনাটা এখনো চূড়ান্ত জায়গায় যায় নাই। অন্য কোনো জোটের সাথে আলোচনা হবে কিনা সেটা অবশ্য পরের কথা, এবং সেটা হবে ইস্যু ভিত্তিক আলোচনা। দলগুলোর ইঙ্গিত দিয়েছে জোট যার সাথেই হোক সেটি হতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার আগে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে চাইলে নির্বাচন কমিশনের সক্ষমতা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি। ইসি সচিব আখতার আহমেদ আশা করেন গণভোট নিয়ে সিদ্ধান্তের আগে সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবে। আচরণবিধি হাতে পেলে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসা হবে জানিয়ে তিনি বলেন, এরপর কমিশন প্রয়োজন মনে করলে আরপিও সংশোধন করা হবে। নাসিব বেকের রিপোর্ট। সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্কের পর এখন দলগুলোর মতবিরোধ গণভোটের সময়সীমা নিয়ে। একই দিনে সংসদ নির্বাচনের সাথে গণভোটের পক্ষে বিএনপি ও সমমনা দলগুলো, আর নভেম্বরে গণভোট চায় জামাতসহ কিছু রাজনৈতিক দল। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য না হলে সরকার সিদ্ধান্ত দেবে। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি মনে করেন গণভোটের সময়সীমা নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে আসতে হবে। আরপিও সংশোধনের আগে দলগুলোর সাথে আলোচনা উচিত ছিল বলে মনে করেন তিনি। আমরা যদি দেখি যে আসলে গণভোটটা আমরা ঠিক ফেব্রুয়ারির আগে করার মতন যথেষ্ট সময় ইলেকশন কমিশনের কাছে আসি কিনা, আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে একসাথে করাটাই একটু সুবিধাজনক পজিশনে, কিন্তু ঠিক ইলেকশনের আগ দিয়ে আমার কাছে মনে হচ্ছে না দুইটাই বড় ইলেকশন তোলা ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব হবে। যে সংলাপটা খুব একটা গুরুত্বের সাথে দেখেনি। নির্বাচন কমিশন সচিব বলছেন গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি। কমিশন প্রস্তুতিটা নির্ভর করছে নির্দেশনাটা কিভাবে আসবে, কারণ গণভোটের সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নির্বাচনের দিনে হতে পারে বা তার আগেও হতে পারে। আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলো যখন ওনারা সিদ্ধান্ত নেবেন হয়তো নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবেন। আরপিওটাতে 1972 সালের এ পর্যন্ত তো কতবার পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা সময়ের জন্য যেটা উপযোগী হবে সে অনুযায়ী পরিবর্তন হবে। আচরণবিধি ভেটিং হয়ে আসার পর শিগগিরই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অভ্যুত্থানে যাদের ভূমিকা রয়েছে তাদের সম্মানে কিছু আসন ছাড়া সব আসনে নিজেদের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত না হয় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে নাহিদ ও এনসিপি নেতারা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান। পরে তারা গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন। 24-এর গণঅভ্যুত্থানের সময় স্প্লিন্টারের আঘাতে আহত স্কুল শিক্ষক গাজী সালাউদ্দিন 26 অক্টোবর রাতে হাসপাতালে মারা যান। এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে, জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। বাংলাদেশের প্রথম লোককাহিনী নির্ভর জনপ্রিয় চলচ্চিত্র রূপবান মুক্তির 60 বছর পূর্তি আজ। চলচ্চিত্রটি 1965 সালের 5ই নভেম্বর মুক্তি পায়।
উর্দু সিনেমার রমরমা ব্যবসার ভিড়ে বাংলার লোককাহিনী নিয়ে সুজাতাকে নায়িকা করে রূপবান চলচ্চিত্র নির্মাণের প্রথম উদ্যোগ নেন দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও নির্মাতা ফজলুল হক। সে সময় নানা জটিলতায় তিনি কাজটি শেষ করতে পারেননি। পরে তার অনুমতি নিয়ে সুজাতাকে নায়িকা করে রূপবান নির্মাণ করেন আরেক বরেণ্য নির্মাতা সালাউদ্দিন। রূপবান মুক্তির ৬০ বছর পূর্তিতে লায়লা নওশিনের রিপোর্ট। ৬০-এর দশকে উর্দু চলচ্চিত্রের স্রোতে বাংলা সিনেমা যখন প্রায় বিপন্ন, তখন বাংলার মানুষের জীবন, ভাষা ও বয়ান রীতিতে গড়ে ওঠা লোককাহিনী নিয়ে নির্মাণ হয় রূপবান। মুক্তির পরপরই এটি বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচন করে। সেই চলচ্চিত্রের কাহিনী ও গান এখনো মানুষের স্মৃতিতে উজ্জ্বল। তারও আগে যাত্রাপালায় তখন রূপবানের জয় জয়কার। দল বেঁধে রূপবান দেখতে যেতেন গ্রাম বাংলার মানুষ। সে সময় দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক ও প্রথম শিশুতোষ সিনেমা প্রেসিডেন্টের নির্মাতা ফজলুল হক রূপবানকে চলচ্চিত্র হিসেবে নির্মাণের প্রথম উদ্যোগ নেন। সুজাতাকে নায়িকা করে একটি গান সহ শুটিং শুরু করলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত কাজটি শেষ করতে পারেননি তিনি। পরে তার অনুমতি নিয়ে আরেক বিখ্যাত নির্মাতা সালাউদ্দিন নির্মাণ করেন রূপবান। চ্যানেল আইয়ের সাময়িকী অনুষ্ঠানে সেই স্মৃতিচারণ করেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। ফজলু ভাই আসলেন বাসায়, এসে মাকে বললেন যে তন্দ্রাকে নিতে চায়। তা আমার তখন ফিল্ম মানে আশা, মানে একটা তো হাতে স্বর্গ পাওয়া। রমনা পার্কে শুটিংটা শুরু হলো, সারাদিন কাজ করলাম। কয়দিন শুটিং হয়েছে রম ভাই বলতে পারবো না, বেশ কিছুদিন শুটিং হয়েছে আর কি, কিন্তু হঠাৎ এটা বন্ধ হয়ে গেল। ফজলু ভাইয়ের মেধাটা বা দৃষ্টিকোণটা কতদূর গিয়েছে এই উর্দু ছবি সরানোর পিছনে কিন্তু রূপবান। ৬০-এর দশকে রূপবান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে শুধু রূপবানের প্রদর্শনীর জন্য গ্রামীণ এলাকায় অনেক অস্থায়ী প্রেক্ষাগৃহ নির্মাণ করা হয়েছিল। চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনসুর, চন্দনা, সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ, আনোয়ার হোসেন এবং সুভাষ দত্ত সহ অনেকেই। বক্স অফিসে রূপবান ভেঙেছিল অতীতের সব বাণিজ্যিক সাফল্যের রেকর্ড। রূপবান মুক্তির ৬০ বছরে এর নির্মাণে জড়িত সবার প্রতি চ্যানেল আই এর অভিনন্দন ও শ্রদ্ধা। লায়লা নওশিন, চ্যানেল আই। তথ্য বলছে দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে অজ্ঞাত মরদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতন এবং মব ভায়োলেন্স। অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এক্ষেত্রে ভূমিকা রাখছে উল্লেখ করে সমাজবিজ্ঞানীরা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে অজ্ঞাত মরদেহের অধিকাংশই হত্যাকাণ্ড নয় দাবির পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভিন্ন মত জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার এবং বাড্ডায় একটি বন্ধ ফ্যাক্টরি থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, গত বছর নদী থেকে ৪৪০ মরদেহ উদ্ধার হলেও ১৪১ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ বছরের জানুয়ারি থেকে সারা দেশে খুন হয়েছে ২৯১১ জন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ১৬,৯৬২টি। সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে মোট মামলা হয়েছে ১,২১,৮২৫টি। নৌপুলিশের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশ জুড়ে অন্তত ৩০১ জন নারী, পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ৯২ জন এখনও অজ্ঞাত পরিচয়। মানবাধিকার সংগঠন MSF এর তথ্য মতে চলতি বছরের অক্টোবরে ৬৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। এবছর জানুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ১৮ জন। গত ১৩ মাসে অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছে ৭৩৩টি। গণপিটুনিতে নিহত হয়েছে ২২৮ জন এবং কারাগারে মৃত্যু হয়েছে ১১৭ জনের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা অধিকারের ৩০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আইন শৃঙ্খলার অনেকগুলো সূচকে অবনতির এসব ঘটনা জনজীবনে নিরাপত্তাহীনতার বিষয়টি জোরালোভাবে সামনে এনেছে বলে মনে করেন মানবাধিকার কর্মী ও সমাজবিজ্ঞানীরা।
সরকারকে উদ্যোগ নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে, সংশ্লিষ্ট থানাকে উদ্যোগ নিতে হবে, কন্টিনিউ করতে হবে তদন্ত এবং দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা করতে হবে। তাদেরই কাজ, আমরা সাহায্য করতে চাই, আমরাও ফ্যাক্ট ফাইন্ডিং করি, আমরাও তথ্য দিতে পারি, তাদেরকে চাইতে হবে, না চাইলেও দিতে পারি, আমরা দেইও, কোনো উদ্যোগ নেয় না। এই ধরনের অভিযোগগুলো বারবার হওয়ার পেছনে কারণ হলো যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে ভুক্তভোগী কিংবা তার পরিবারের অভিযোগ বা যে প্রতিষ্ঠানে আছে সে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, সেই প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। গত বছর অভ্যুত্থানের পর বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দাবি করছে পুলিশ। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। টোটাল পপুলেশন এবং শহরের যে আর্থসামাজিক প্রেক্ষিত সেটা যদি বিশ্লেষণ করি, এই অপরাধটা খুব বেশি মাত্রায় আছে বলা যাবে না। MSF-এর প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছর আইন শৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ার, হেফাজতে নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, ধর্মীয় আক্রমণ এবং গণপিটুনিতে মৃত্যু কমেছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের শীর্ষ 5টি সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী 1 বছরে যুক্তরাষ্ট্র থেকে $1.25 বিলিয়ন সয়াবিন কেনার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর সাথে US সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল ইউসেকের আগ্রহপত্র সই হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমবে, দৃঢ় হবে পারস্পরিক সম্পর্ক। রাসেল শাহর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। যুক্তরাষ্ট্র থেকে $1.25 বিলিয়ন সয়াবিন কেনার অঙ্গীকার চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের সয়াবিন প্রক্রিয়াজাতকারী শীর্ষ 5 প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ডেল্টা এগ্রো, মাহবুব গ্রুপ এবং KGS গ্রুপ। আগামী 1 বছরে তারা সয়াবিন আমদানি করবে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত সয়াবিনের গুণগত মান নিশ্চিত হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে বলে মনে করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তাদের যে সয়াবিন, এটা ডাইজেস্টিবিলিটি এবং অনেক কিছু ভালো। বাংলাদেশ এবং আমেরিকার যে ডেফিসিটটা, এখন এখানে $1 বিলিয়ন একটা মানে চুক্তি হওয়া, এই ডেফিসিট তো অলমোস্ট 1/6 কমে গেল একটাতেই। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত এবং অগ্রগতির নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে বলে চ্যানেল আইকে বলেন ইউসেকের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক কেভিন রুপকে। I think soybeans and US soy in general can be a great ballast between the two great countries of the United States and Bangladesh, and we look forward to really supporting and helping coalesce bilateral relations and using soybeans as a central key figure within that relationship. অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চার্জ d'affaires ট্রেসি অ্যান্ড জ্যাক বসন ছিলেন। Agriculture is a key element of that partnership. Last year we did $779 million worth of business. This year we're going to top over $1 billion worth of business. যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউসেকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম সাটার। সংশ্লিষ্টরা মনে করছেন এই উদ্যোগ দেশে খাদ্যমূল্যের স্থিতিশীলতা আনবে এবং কৃষি শিল্পকে আরও টেকসই করবে। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। এবারে নিচল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে কলা চাষে বিপর্যয় দেখা দিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এক অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ক হবার আগেই পেকে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। কোনো প্রযুক্তি কাজে আসছে না। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সার প্রয়োগের কারণেই এই পরিস্থিতি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ডাস্টবিন ব্যবহার অনুপযোগী হওয়ায় সড়ক সহ যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, ডাস্টবিন মেরামত ও বর্জ্য ব্যবস্থাপনায় নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। এর বিপরীতে আশা সেই দায় সেরেছে কর্তৃপক্ষ। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্রেট জোহরান মামদানি। 34 বছর বয়সে 111তম মেয়র হয়ে ইতিহাস সৃষ্টি।
জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইলে ইসির সক্ষমতা বিবেচনা রাখার পরামর্শ, প্রয়োজন হলে আরপিও সংশোধনের সম্ভাবনা। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর জোরালো জোট গঠন, আলোচনা নানা সমীকরণে এনসিপি, গণ অধিকার সহ সম্ভাব্য শরিকরা। এবং বাংলাদেশের প্রথম লোককাহিনী নির্ভর চলচ্চিত্র রূপবান মুক্তির ৬০ বছর পূর্তি আজ, বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী অধ্যায়কে স্মরণ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।